আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা দেখেছিলাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে। এখন আমরা কথা বলবো হচ্ছে মেজার্স অফ ভেরিয়েশন নিয়ে। তো মেজার্স অফ ভেরিয়েশনে আমরা কি নিয়ে কথা বলবো সেগুলো একটু এক নজর দেখে নিই। এখানে আমাদের হাতে আছে হচ্ছে রেঞ্জ, আইকিউআর বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিডিয়ান অর মোড, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো প্রথমে আমরা সবচেয়ে সিম্পল যেটা সেটার দিকেই তাকাই, সেটা হচ্ছে রেঞ্জ। সো রেঞ্জ আসলে ক্যালকুলেট করা হয় আমাদের ডেটার ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুইটার ডিফারেন্স দিয়ে, এবং মাথায় রাখতে হবে এরা কিন্তু আসলে আউটলায়ার দ্বারা এফেক্টেড। তো কেন এটা বলা হচ্ছে, যেমন দুইটা এক্সাম্পল দেখেন এখানে 1 2 3 4 5 ধরলাম, খুবই সিম্পল, 5টা ভ্যালু আমাদের হাতে আছে। তাহলে এইটার জন্য রেঞ্জ কত হচ্ছে 5 - 1 = 4। আমাদের রেঞ্জ হচ্ছে 4। আর যদি আমাদের একটা ধরলাম যে 5, এটার পরিবর্তে 10, সো ইউজুয়াল যে ডেটাগুলো আছে 1 থেকে 4 তার চেয়ে অনেকটাই বাইরে, তো আমরা ধরে নিচ্ছি এটা একটা আউটলেয়ার। তো এই আউটলেয়ারটা থাকার কারণে রেঞ্জ হয়ে গেল 10 - 1 = 9। সো এই হচ্ছে আমাদের রেঞ্জ ক্যালকুলেশনের উপায়। তো সবচেয়ে ইজি এবং আন্ডারস্ট্যান্ড করার জন্য সহজ। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা রেঞ্জের চেয়ে একটু রোবাস্ট। কেন? কারণ এখানে আসলে আমরা মাঝখানে 50% ডেটা নিয়ে কাজ করি। এর বাহিরে ধরলাম 50%-এর চেয়ে কম যে বাকি 25% আছে এবং তার চেয়ে বাকি 25% আছে, তাদেরকে আমরা এখানে কনসিডারেশনে নিচ্ছি না। যেমন এই ফিগারটা দেখলে একটা আইডিয়া হবে। যেমন এখানে হচ্ছে কোয়ার্টাইল 1, সো এর চেয়ে ছোটো যে ডেটাগুলো আছে তাদেরকে আমরা কনসিডারেশনে নিচ্ছি না ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হিসাব করার সময়। সিমিলারলি থার্ড কোয়ার্টাইলের পরের যে ডেটাগুলো আছে সেগুলোকে আমরা এখানে কনসিডারেশনে নিচ্ছি না। সো রেঞ্জের বেলায় আমরা ম্যাক্সিমাম থেকে মিনিমামের ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করতাম, আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের বেলায় আমরা হচ্ছে কোয়ার্টাইল 1 থেকে কোয়ার্টাইল 3 এর ডিস্টেন্সটা মেজার করছি। সো এখানে যেমনটা দেখা যাচ্ছে যে এখানে 1 2 3 4 5 এই সিমিলার রেঞ্জের সময় যে ডেটাগুলো ছিল সেগুলোই এখানে আনলাম। তো এই ডেটার জন্য আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আসলো 4 - 2 = 2, আর এটার জন্য রেঞ্জ আসলো সেম। কারণ কি? কারণ হচ্ছে 4 হচ্ছে এখানে Q3, 2 হচ্ছে Q1। সিমিলারলি এই ডেটার জন্যও 4 হচ্ছে আমাদের Q3 আর 2 হচ্ছে Q1। সো এই যে একটা এক্সট্রা ভ্যালু ছিল বা আউটলায়ার কিছু ডেটা ছিল, সেগুলো কিন্তু আসলে আমাদের ক্যালকুলেশনেই আসে নাই। সো এই কারণে আমরা এখানে লিখছি যে লেস এফেক্টেড বাই আউটলায়ার্স। সো এখানে হিস্টোগ্রামের মাধ্যমে সিমিলার একটা জিনিস ভিজুয়ালাইজ করা পসিবল, যে আমরা আসলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হিসাব করতেছি একদম মিডল পোর্শনে যে 50% ডেটা আছে তাদেরকে নিয়ে। তো এখন আমরা কিছু রিলেটিভ মেজার্স দেখব, রিলেটিভ টু দ্য সেন্ট্রাল ভ্যালু। সেন্ট্রাল ভ্যালু বলতে আমরা মিন, মিডিয়ান বা মোড যে কোনো কিছুকে বুঝাইতে পারি। বাট এইদের মধ্যে শুধুমাত্র মিন অ্যাবসলিউট ডেভিয়েশনেই মিডিয়ান এবং মোড ব্যবহার করা হয় ক্যালকুলেশনের মাঝে। ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনে মিডিয়ান কিংবা মোড কোনোটা প্রয়োজন হয় না। তো আমরা এখন শুরুতে একটা একটা করে দেখি। মিন অ্যাবসলিউট ডেভিয়েশনের জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের হাতে 3টা ডেটা আছে, সো 3টা ভ্যালু আছে। সো 4 6 8। সো প্রথম কাজ হচ্ছে আমাদের এভারেজটা বের করতে হবে। এখন এটা এভারেজ হতে পারে, এটা মিডিয়ান হতে পারে, এটা মোডও হতে পারে। সো আমি এখানে মিন নিয়ে কাজ করছি। সো প্রথমে আমরা 3টা যোগ করে দেন 3 দিয়ে ভাগ করে এভারেজটা পেয়ে গেলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ডেভিয়েশনটা বের করতে হবে। সো ডেভিয়েশন বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা ভ্যালু থেকে তাদের এভারেজের যে ডিফারেন্স সেটা। সো এখানে এভারেজ হচ্ছে 6। সো 4 থেকে 6 মাইনাস করলে আমরা পাচ্ছি -2, 6 থেকে 6 মাইনাস করলে পাচ্ছি 0, 8 থেকে 6 মাইনাস করলে পাচ্ছি 2। তারপরে স্টেপ হচ্ছে আমাদের অ্যাবসলিউট ডেভিয়েশন বের করতে হবে। সো অ্যাবসলিউট ডেভিয়েশন মানে হচ্ছে আমরা মডুলাস ব্যবহার করব, তাহলে এই সাইনটা চলে যাবে। সো এই যে নেগেটিভ সাইনটা ছিল সেটা আর থাকবে না। সো -2টা 2 হয়ে গেল, 0 তো যা আছে তাই 2 হয়ে গেল। সো এভাবে আমরা অ্যাবসলিউট ডেভিয়েশনটা পেয়ে গেলাম। সো এই মিন অ্যাবসলিউট ডেভিয়েশন কথাটার মানে হচ্ছে এই যে অ্যাবসলিউট ডেভিয়েশনটা আমরা বের করলাম এতক্ষণ কাজ করে, এই অ্যাবসলিউট ডেভিয়েশনের ভ্যালুগুলোর এভারেজটা আমরা জাস্ট বের করব। সো মিন অ্যাবসলিউট ডেভিয়েশন হচ্ছে MAD, এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি, অথবা আরেকটু ছোট করে বলা হয় মিন ডেভিয়েশন, জাস্ট এটুকু অনেকে বলে। তাহলে মিন অ্যাবসলিউট ডেভিয়েশনের ভ্যালু আসলো 1.33। আর
এখানে স্পেসিফিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যাবাউট মিন, কারণ আমরা মিন ক্যালকুলেট করে সেখান থেকে এই ডেভিয়েশনগুলো সব ক্যালকুলেট করছি। তো যদি এখানে আমরা এই ডেভিয়েশনটা করার সময় 6 যেটা বের করলাম সেটা যদি মিন না হয়ে মিডিয়ান হতো তাহলে আমরা বলতাম মিন অ্যাবসলিউট ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। যদি এইটা মোড হতো সেক্ষেত্রে আমরা বলতাম মিন অ্যাবসলিউট ডেভিয়েশন অ্যাবাউট মোড। তো তাহলে খুব সিম্পলিফাই করলে আমরা ফর্মুলাটা পাই এরকম। তো সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে স্মল এন পর্যন্ত এক্স আই মাইনাস এক্স বার, দুই পাশে হচ্ছে মডুলাস, কারণ এখানে হচ্ছে আমরা মডুলাস নিয়ে কাজ করছি, ডিভাইডেড বাই এন। সো উপরে হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশনগুলোর টোটাল ডিভাইডেড বাই এন, তাহলে আমরা এখানে অ্যাভারেজ পাচ্ছি। সেই জন্য এটাকে বলা হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। অ্যাবসলিউট ডেভিয়েশনগুলোর টোটাল করে এন দিয়ে ভাগ করে যে মিন পাচ্ছি সেটা। সো মিন অ্যাবসলিউট ডেভিয়েশন কিন্তু আউটলায়ার দ্বারা এফেক্টেড, এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল আনলাম এখানে। সো এখানে এটা হচ্ছে এই মাত্র যে এক্সাম্পলটা দেখলাম সেটার মধ্যেই প্রায় সিমিলার। এখানে ডেটাগুলো মোটামুটি কাছাকাছি 1 2 3 4 5 প্রায় কাছাকাছি। এখন 5-এর পরিবর্তে যদি ডেটাটা চেঞ্জ হয়ে 9 হয়ে যায় তাহলে আমাদের এভারেজটা কিন্তু চেঞ্জ হবে, রাইট? কিভাবে চেঞ্জ হচ্ছে? কারণ এখানে যে ডেটাগুলো আছে সেগুলোর এভারেজ হচ্ছে 3, আর এখানে যে ডেটাগুলো আছে সেগুলোর এভারেজ হচ্ছে 3.8। সো প্রথমে আমরা ডেভিয়েশনগুলো ক্যালকুলেট করছি 1 মাইনাস 3.8, সবগুলো থেকে 3.8 মাইনাস করে করে আমরা ডেভিয়েশনটা পেলাম। তারপরে আমরা ডেভিয়েশনের অ্যাবসলিউট ভ্যালুগুলো নিলাম, তাহলে আমরা এইগুলা পেলাম। ফাইনালি আমরা মিন অ্যাবসলিউট ডেভিয়েশনের জন্য এই ভ্যালুগুলোর এভারেজ নিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 2.16। সো সিমিলার ওয়েতে আমাদের 1 থেকে 5 যে ডাটাগুলো ছিল সেগুলোর জন্য যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই 1.2। খেয়াল করেন শুধুমাত্র একটা ভ্যালু অনেকটা বাড়ানোর কারণে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন 1.2 থেকে ইনক্রিজ হয়ে গেল 2.16। সো একটা বিগ জাম্প কিন্তু এখানে দিয়েছে শুধুমাত্র একটা ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, এবং সেটা মোটামুটি অন্যগুলোর চেয়ে বেশ দূরে থাকার কারণে। সো সিমিলারলি যদি এরকম হইতো যে 1 থেকে 4 লেটসে এই ডাটাগুলো তো বেশ কাছাকাছি, একটার সাথে কাছাকাছি অন্যটা। এখন যদি একটা ভ্যালু হইতো ধরলাম এটা -3, তখন দেখা যেত যে মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা ওইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আবার এই পাশে উপর দিকে চলে যেত। এখন আমরা ভেরিয়েন্স নিয়ে যখন কথা বলতে আসবো তখন আমাদের একটু পপুলেশন আর স্যাম্পলের আইডিয়াটা আরেকবার রিভাইজ দিয়ে নিই। সো ধরলাম আমরা একটা বিশাল পপুলেশন থেকে অল্প কিছু ডেটা কালেক্ট করলাম। লেটস সে এখানে 1000 জনের মানুষ ছিল, তাদের থেকে আমাদের বয়সের ইনফরমেশনটা নেওয়া প্রয়োজন ছিল, বাট আমরা সবার কাছে রিচ করতে পারিনি। আমরা সেখান থেকে 10 জনের থেকে ইনফরমেশন নিলাম। সো এই 10 জন হচ্ছে আমাদের স্যাম্পল। সো এই 10 জন স্যাম্পলের ইনফরমেশন দিয়ে আমরা যদি একটা ভেরিয়েন্স হিসাব করি তাহলে সেটা হবে স্যাম্পল ভেরিয়েন্স। বাট আমাদের হাতে যদি পুরো পপুলেশনের ইনফরমেশন থাকতো তাদের ডেটা দিয়ে আমরা যে ভেরিয়েন্স ক্যালকুলেট করতাম তাদের নাম হতো পপুলেশন ভেরিয়েন্স। তো তাদের ফর্মুলাগুলো একটু এক নজর দেখে নিই। এই ফর্মুলাটার সাথে মিন অ্যাবসলিউট ডেভিয়েশনের ফর্মুলাটার বেসিক পার্থক্য হচ্ছে এখানে স্কোয়ার করা হচ্ছে, বাট মিন অ্যাবসলিউট ডেভিয়েশনের ফর্মুলাতে কোনো স্কোয়ার করা হচ্ছিল না, সেখানে অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হচ্ছিল। সো অ্যাভারেজ থেকে ভ্যালুগুলোর ডিফারেন্স বের করে সেগুলোর অ্যাবসলিউট নেওয়া হচ্ছিল। আমি যদি আরেকবার স্লাইডটা বের করি, সো দেখেন এখানে অ্যাবসলিউট নেওয়া হচ্ছিল, যেখানে আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করার সময় অ্যাবসলিউট না নিয়ে এটার স্কোয়ার নিয়ে উপরে এখানে ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার নিচ্ছি। এই হচ্ছে বেসিক পার্থক্য এই দুটো ফর্মুলার মধ্যে। এখন দেখেন আমাদের আরেকটা পার্থক্য হচ্ছে পপুলেশন এবং ভেরিয়েন্স ওয়াইজ, স্যাম্পল ওয়াইজ। পপুলেশনের মধ্যে আমাদের এখানে সামেশনটা করা হচ্ছে i ইকুয়াল টু 1 থেকে ক্যাপিটাল N পর্যন্ত, আর এখানে সামেশনটা করা হচ্ছে i ইকুয়াল টু 1 থেকে স্মল n পর্যন্ত। আরেকটা পার্থক্য হচ্ছে তাদের মাঝে নোটেশন, এখানে ইউজ করা হয়েছে সিগমা স্কোয়ার যেটাকে পপুলেশন ভেরিয়েন্স বলা হচ্ছে, আর এখানে ইউজ করা হয়েছে ক্যাপিটাল S স্কোয়ার, সেটা বোঝানো হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স। আরেকটা পার্থক্য হচ্ছে এখানে ভাগ করা হয়েছে ক্যাপিটাল N দিয়ে, আর এখানে ভাগ করা হচ্ছে স্মল n দিয়ে। সো কেন? কারণ আমাদের কাছে আসলে দুইটা কিন্তু আইডিয়া কিন্তু মেইন অ্যাবসলিউট ডেভিয়েশন যেমন ছিল এখানে আইডিয়াটা সেরকমই, জাস্ট আমরা স্কোয়ার ডেভিয়েশনগুলোর অ্যাভারেজ বের করছি, ওখানে আমরা কি করতাম অ্যাবসলিউট ডেভিয়েশনগুলোর অ্যাভারেজ বের করতাম। সো ওইটা হচ্ছে খুব বেসিক পার্থক্য। সো এখানে একটা সমস্যা হচ্ছে আমরা যখন স্যাম্পল ভেরিয়েন্স নিয়ে কাজ করি, স্যাম্পল ভেরিয়েন্স হচ্ছে বায়াসড।
সো আমরা যখন এই অল্প সংখ্যক ডেটা নিয়ে কাজ করছি তখন আমাদের কাছে কিন্তু আসলে পপুলেশনটা নিয়ে আইডিয়া নাই। আমরা পপুলেশনটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য এই স্যাম্পলটা নিয়ে কাজ করছি। সো আমরা ধরে নিচ্ছি যে স্যাম্পলটা আসলে পপুলেশনকে রিপ্রেজেন্ট করে, বাট সেটা নাও করতে পারে। সো এখানে একটা সমস্যা হয়ে যায় যে এটাকে বায়াসড বলা হয়। কেন? কারণ এই যে স্যাম্পলটা আমরা নিলাম, হতে পারে যদি আমরা অন্য একটা স্যাম্পল নিতাম সেটার জন্য অন্য একটা ভেরিয়েন্স আমরা ক্যালকুলেট করতাম, আরও একটা স্যাম্পল নিলে সেটার জন্য আরেকটা ভ্যালু আসতো। সো ভ্যালুগুলো একটা থেকে আরেকটা আলাদা হওয়ার চান্স খুবই বেশি। কারণ যখনই আমি 10 জন ইনফরমেশন নিচ্ছি 1000 জন থেকে, সেখানে একটা ভেরিয়েশন থাকার সম্ভাবনা খুবই স্বাভাবিক। সো দেখা যাবে যে তাদের মাঝে খুবই ভেরিয়েবিলিটি আছে। এখন সেই ভ্যালুগুলোর যদি আমরা অ্যাভারেজ করতাম, যেখানে যেমনটা লেখা আছে অ্যাভারেজ অফ অল পসিবল স্যাম্পল ভেরিয়েন্সেস, মানে এইখানে তো একটা স্যাম্পল আছে, এরকম ভাবে যদি আমরা আরও 10টা স্যাম্পল নেই, সবগুলো স্যাম্পল থেকে আমরা স্যাম্পল ভেরিয়েন্স পাবো। সেই ভেরিয়েন্সগুলোর অ্যাভারেজ দেখা যাবে যে যেটা ট্রু পপুলেশন ভেরিয়েন্স হওয়ার কথা ছিল, অর্থাৎ এই যে ফর্মুলাটা, এটা দিয়ে আমরা যে ভেরিয়েন্সটা পাওয়ার কথা ছিল সেটার চেয়ে দেখা যাবে যে এস স্কোয়ারগুলোর ভেরিয়েন্স ছোট। সো আমরা আসলে কিন্তু এই ফর্মুলাটা দিয়ে, তার মানে আমরা এই ফর্মুলাটা দিয়ে কী হইল, পপুলেশনের যে ট্রু ভেরিয়েন্স সেটা পাচ্ছি না। এই কারণে এটার একটা অ্যাডজাস্টমেন্ট বা বায়াসড অ্যাডজাস্টমেন্টের একটা কারেকশন করা হয়েছিল, সেটা হচ্ছে বেসেলস কারেকশন বলা হয়। সো এই ফর্মুলাটা হচ্ছে যে নিচে স্মল এন এর পরিবর্তে n-1 ইউজ করা হচ্ছে। সো এটা হচ্ছে বেসেল প্রপোজ করছিলেন। তো সেটা হচ্ছে যে এস স্কোয়ারের সাথে n/n-1 মাল্টিপ্লাই করে দিতে। সো এখানে আসলে যেটা হয়, এস স্কোয়ারের ফর্মুলা তো আমরা অলরেডি দেখছি। সো এখানে উপরে নিচে কাটাকাটি যাবে, তাহলে n চলে যাবে, নিচে শুধু n-1টা থেকে যাচ্ছে। সো এটা হচ্ছে বেসিক আইডিয়া বেসেলস কারেকশনের। অনেকে এটাকে দুইভাবে এক্সপ্লেন করে, একটা হচ্ছে যে আমরা বায়াস অ্যাডজাস্ট করতে যাচ্ছি, অনেকে আবার এটা ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়েও এক্সপ্লেন করে থাকে। তো ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে এটা বোঝাটা ইজি যে আসলে কেন আমরা এখানে n-1 দিয়ে ভাগ করছি এই স্কোয়ার ডিভিয়েশনটাকে, সরি সাম অফ স্কোয়ার ডিভিয়েশনটাকে। সো ধরেন আমাদের কাছে হচ্ছে একটা স্যাম্পল আছে যেটার সাইজ হচ্ছে 2। সো আমাদের পপুলেশন থেকে, পপুলেশনে ধরেন 1000টা আছে, সেখান থেকে মাত্র 2টা অবজারভেশন আমরা নিচ্ছি, তাহলে আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 2। এই 2 স্যাম্পল সাইজ থেকে আমরা যে অ্যাভারেজটা পাচ্ছি সেটা হচ্ছে 10। তার মানে এখানে হয়তো যে কোনো 2টা ভ্যালু ছিল, একটা হতে পারে 20, একটা হতে পারে অন্য কিছু -10 বা এরকম কিছু। সো এরকম যাই আসুক না কেন আমাদের হাতে, সেগুলো অ্যাভারেজ করে আমরা পাচ্ছি 10। তো এই 10টাকে আমরা তখন এই সাম অফ স্কোয়ার ডিভিয়েশন হিসাব করতে গেলে যখন আমরা এখানে বসাচ্ছি x1 -10, x2 -10 এবং সেগুলোর স্কোয়ার, তখন আমাদের হাতে আসলে বেশ কিছু অপশন আছে x1 এবং x2 এর কী কী ভ্যালু হতে পারে। যেমন আমাদের x1 এর ভ্যালু 12 হতে পারে, x2 এর ভ্যালু 8 হতে পারে। সো এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 20 এবং 20কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 10। সো এইভাবে কিন্তু আমরা এই এভারেজ 10টা পেতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে আমরা 14 নিতে পারি প্রথম ভ্যালুটা, দ্বিতীয়টা হতে পারে 6। সো তাদের এভারেজও আমরা 10 পেতে পারি। সো এরকম অনেক ধরনের কম্বিনেশনের জন্য আমরা এই এভারেজ 10টা পেতে পারি। সো কেন আমাদের হাতে এতগুলো সুযোগ আছে এই চেঞ্জগুলো নেওয়ার? কারণ হচ্ছে আমরা কাজ করতেছি স্যাম্পল নিয়ে। সো আমরা পুরো পপুলেশনটাকে যেহেতু সিলেক্ট করছি না, আমরা যে কোনো 2টা অবজারভেশন নিচ্ছি। সো এই 2টা অবজারভেশন যে কোনো কিছু হতে পারে এবং এই 10 ভ্যালুটা যে কোনো কম্বিনেশনের জন্যই আসতে পারে। সো এই কারণেই আসলে ধরেন আমি যখন একটা স্যাম্পল নিচ্ছি, সেখানের প্রথমটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারতেছি, ধরলাম 12 আসলো, 12টাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি নিলাম। এখন আমাদের এভারেজ যদি 10 হতে হয়, তাহলে আমাদের পরেরটা কিন্তু ফিক্সড হয়ে গেল। আমি তখন ইন্ডিপেন্ডেন্টলি সেটাকে নিতে পারছি না। আমি যদি ইন্ডিপেন্ডেন্টলি নিতে যাই, সেটা 8 না হয়ে অন্য কিছু হতে পারে, হয়তো সেটা 10 হয়ে গেল। সো 12-র সাথে 10 যোগ করে 2 দিয়ে ভাগ করলে তখন কিন্তু আর এই 10টা আসবে না। সো এই যখন আমরা প্রথমটাকে সিলেক্ট করলাম, দ্বিতীয়টা ফিক্স হয়ে গেল, তখন আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম 1 কমে যাচ্ছে। আমি যদি 2টাকেই ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করতে পারতাম, x1 এর ভ্যালু 12, x2 এর ভ্যালু 8, দুইটাই যদি আমি নিজে সিলেক্ট করতে পারতাম, সেক্ষেত্রে আমার হাতে ডিগ্রিজ অফ ফ্রিডম 2 থাকতো। কিন্তু যখনই আমার এই স্যাম্পলটা অলরেডি সিলেক্ট করে ফেললাম, সেখান থেকে অ্যাভারেজ বের করলাম, তখন আমাদের হাতে এই অ্যাভারেজটা সিলেক্টেড হয়ে গেল, এটা ফিক্স হয়ে গেল। সেই ফিক্স অ্যাভারেজের জন্য আমাদের এই ভ্যালুগুলো তখন আর ফিক্সভাবে নিতে পারছি না।
সো এইভাবে কিন্তু আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম 1 কমে যাচ্ছে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ধরেন আমরা একটা স্যাম্পল নিচ্ছি অফ সাইজ 3, এই 3 স্যাম্পল সাইজের জন্য আমাদের হাতে আছে হচ্ছে অ্যাভারেজ আসলো ধরলাম 5। সো আমরা যদি এই সাম অফ স্কোয়ার ডিভিশন ক্যালকুলেট করতে যাই, সেখানে আমরা 5টাকে প্রথমে অ্যাভারেজে বসাইলাম। তো দেখেন আমরা যে পপুলেশন থেকে স্যাম্পলগুলো নিচ্ছি, সেই স্যাম্পলগুলোর বিভিন্ন কম্বিনেশনের জন্য আমরা এই অ্যাভারেজ 5 পেতে পারি। হতে পারে প্রথমটা 10, দ্বিতীয়টা 5, তৃতীয়টা 0। হতে পারে প্রথমটা 20, দ্বিতীয়টা -10, তৃতীয়টা 5। এখন দেখেন আমি যখনই প্রথমটা সিলেক্ট করলাম, পরেরটা কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করতে পারবো, কিন্তু তৃতীয়টা কিন্তু আমি আর তখন ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করতে পারবো না, কারণ তখন এটাকে অবশ্যই 0 হতে হবে, সো দ্যাট আমরা অ্যাভারেজটা 5 পাই, কারণ আমরা অলরেডি এটা 5 ফিক্স করে আসছি, রাইট? সিমিলারলি আমরা x1 20 প্রথমটা সিলেক্ট করতে পারলাম ইন্ডিপেন্ডেন্টলি, দ্বিতীয়টা ধরলাম -10 চলে আসলো, সো দুইটা মিলে হয়ে গেল শুধু 10। এখন তৃতীয়টাকে আমার অবশ্যই 5 হতে হবে, নইলে আমরা এই অ্যাভারেজ 5 পাবো না। সো এই যে আমাদের 3টা অবজারভেশনের মধ্যে 2টা আমরা ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারতেছি, আরেকটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারতেছি না। সো আমাদের ফ্রিডম থাকলো 3টা অবজারভেশনের মধ্যে। সো আমাদের স্যাম্পল সাইজ যখন 3, তখন আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে গেল 2। সো এইভাবে আমাদের স্যাম্পল সাইজ যদি স্মল n হয়, আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাচ্ছে স্মল n -1। সো এই হচ্ছে আসলে ডিগ্রিজ অফ ফ্রিডমের আইডিয়াটা, যেখান থেকে আসলে পরে আমরা এখানে কি দিয়ে ভাগ করব সেটা পেয়ে যাচ্ছি। সো s স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের বেসেলস কারেকশন করার পর আনবেসড স্যাম্পল ভেরিয়েন্সের ফর্মুলা। এখন কথা হচ্ছে যে ভ্যারিয়েন্স তো আমরা হিসাব করলাম, তো ভ্যারিয়েন্সের সমস্যা কি, এটার পরে আরও কেন অন্য অন্য মেজার প্রয়োজন হচ্ছে? তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা প্রয়োজন হচ্ছে এই কারণে যে ভ্যারিয়েন্স আসলে ইন্টারপ্রেট করতে একটু সমস্যা আছে, কারণ ভ্যারিয়েন্স যেহেতু একটা স্কোয়ার টার্ম ইউজ করা হচ্ছে, সো দেখা যায় সেখানে একটা ইউনিট স্কোয়ার হয়ে যাচ্ছে, সেজন্য বলা হচ্ছে ভ্যারিয়েন্স ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড অর ইন্টারপ্রেট। তো সেজন্যই ভেরিয়েন্সটাকে আমরা স্কোয়ার রুট করে পাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো পপুলেশন ভেরিয়েন্সকে আমরা স্কোয়ার রুট করলে পাচ্ছি পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর স্যাম্পল ভেরিয়েন্সকে আমরা স্কোয়ার ডিভিয়েশন করলে পাচ্ছি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এবং এটাকে অবশ্যই স্মল এস দিয়ে ডিনোট করা হচ্ছে। যেমন দেখেন যে আমরা ভেরিয়েন্সের যদি একটা র্যান্ডম কোনো ডেটার জন্য সেটার ভেরিয়েন্স পাই 24,000 টাকা স্কোয়ার, নোটিস দি স্কোয়ার, তাহলে আমরা সেটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হিসাব করলে পাবো √24,000 টাকা স্কোয়ার। সো স্কোয়ারটা তখন চলে যাবে, সো রুট করলে আমরা পাচ্ছি 154.92 টাকা। সো এটা কিন্তু আসলে এক্সপ্লেন করার জন্য ইজি। কেন ইজি এটা বোঝার জন্য আমাদের দুইটা থিওরেমের আশ্রয় নিতে হবে। সো সেগুলো হচ্ছে শেবাই-শেপস রুল আর এম্পিরিক্যাল রুল। তো এই রুলগুলো আমাদেরকে আসলে একটা আইডিয়া দেয় যে অ্যাভারেজ থেকে আমাদের ডেটা কতটুকু বিস্তৃত বা কতটুকু স্প্রেড হয়ে আছে। সো প্রথমেই দেখি শেবাই-শেপস রুল। তো শেবাই-শেপস রুল আমাদেরকে বলে যে যে কোনো ধরনের ডিস্ট্রিবিউশন, সেটা নর্মাল হতে পারে, সেটা নন নর্মাল হতে পারে, এনি কাইন্ড অফ ডিস্ট্রিবিউশনের মধ্যে এভারেজ থেকে অন্তত 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডানে কিংবা বামে অন্তত বা অ্যাটলিস্ট 75% ডেটা থাকবে। সো এখানে যেমনটা দেখা যাচ্ছে যে এক্স বার -2s মানে হচ্ছে এক্স বার থেকে 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছোট বা নিচে এবং এক্স বার থেকে 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন উপরে, এই যে রেঞ্জটা আমরা পাবো, এই রেঞ্জের মধ্যে অ্যাটলিস্ট 75% ডেটা থাকবে। সো অ্যাটলিস্ট মানে হচ্ছে যে 75% অবশ্যই থাকবে, এর চেয়ে বেশিও থাকতে পারে, ওইটা পসিবল, বাট অ্যাটলিস্ট 75% এখানে থাকবেই। সিমিলারলি আরেকটা হচ্ছে অ্যাটলিস্ট 8/9 মানে হচ্ছে 88.89%। এই পরিমাণ ডেটা 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে থাকবে। সো এই যে এরিয়াটা, আমি যদি এই যে রেড এরিয়ার মার্ক, এই এলাকাটা যদি মার্ক করি, তাহলে টোটাল এলাকা যদি 100% হয়, এই এলাকাটুকুর মধ্যে 88.89% ডেটা থাকতে হবে। এই হচ্ছে শেবাই-শেপস থিওরেমের মূল কথা। সো এটাকে যদি আমরা থিওরিটিক্যালি বলি, তাহলে বলতে হবে ইন জেনারেল অ্যাটলিস্ট 1 k স্কোয়ার অফ দ্য ডেটা লাই উইদিন k স্ট্যান্ডার্ড ডিভিয়েশনস অফ দ্য মিন। সো মিনের থেকে এই পরিমাণ স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে অবশ্যই ডেটাগুলো থাকবে।
আরেকটা কথা হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র কে গ্রেটার দেন 1 এর জন্যই ক্যালকুলেট করা পসিবল। এখানে কিন্তু আমি বলতে পারবো না যে x মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডিভিশনের মধ্যে বা মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডিভিশন থেকে x প্লাস 1 স্ট্যান্ডার্ড ডিভিশনের মধ্যে কি পরিমাণ ডেটা আছে সেটা কিন্তু সেবাইশেভস থিওরেম দিয়ে বের করা যায় না। আরেকটা রুল হচ্ছে এম্পিরিক্যাল রুল। সো এম্পিরিক্যাল রুলটা মেইনলি শুধুমাত্র নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাপ্লিকেবল। সো এম্পিরিক্যাল রুল এই জন্যই বলা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে ডেটা নিয়ে এটা আসলে স্পেসিফিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য মেজার করা হয়েছিল। সো এখানটায় কি বলে আমাদেরকে, এম্পিরিক্যাল রুল আমাদেরকে বলে যে কোনো একটা ডিস্ট্রিবিউশন সে যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে বা নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি ফলো করে, সেক্ষেত্রে এভারেজ থেকে 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস মাইনাস এই রেঞ্জের মধ্যে 68%-এর মতো ডেটা থাকবে। এভারেজ থেকে 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মাইনাস এবং 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাসের মধ্যে এই যে রেঞ্জটুকু, এই রেঞ্জটুকুর মধ্যে 95% ডেটা থাকবে এবং 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস মাইনাস এই রেঞ্জের মধ্যে 99.7%, মানে প্রায় মোস্ট অফ দ্য ডেটাই আসলে 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে থাকবে। সো এটা হচ্ছে এম্পিরিক্যাল রুলের মূল কথা। সো যদি এখন দুইটা পাশাপাশি দেখি, একটা হচ্ছে সেবাইশেভস থিওরেম যেটা যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্য কাজ করে, এটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য কাজ করবে। আর এম্পিরিক্যাল রুল হচ্ছে স্পেসিফিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য তৈরি করা হয়েছে। এখন আমরা যদি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের দিকে তাকাই, এটা হচ্ছে মেজার অফ ডিসপারশনের আরেকটা মেজার এবং ফাইনাল মেজার বলা যায়। এটা হচ্ছে এটার কোনো ইউনিট নাই এবং এটা ক্যালকুলেট করতে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রয়োজন হয় এবং এভারেজ প্রয়োজন হয়। একটা ছোট উদাহরণ দিয়ে এটা এক্সাম্পল বুঝাই আমি। লেটস সে আমাদের হাতে কিছু টাকার ডেটা আছে, $3, $5, $3, $5, $6, $8 এরকম। সো কিছু ডলারের ইনফরমেশন আছে আর হচ্ছে কিছু টাকার ইনফরমেশন আছে। লেটস সে এগুলো হচ্ছে 1003 টাকা, 1005 টাকা, এইভাবে 1008 টাকা পর্যন্ত। এখানে দেখে কি মনে হচ্ছে যে দুইটা ডেটার ক্ষেত্রে স্প্রেড, এখানে যেরকম স্প্রেড একটা থেকে আরেকটার ডিস্টেন্স যেরকম কাছাকাছি, এইটার ক্ষেত্রেও ডিস্টেন্স কাছাকাছি। তো দুইটার ক্ষেত্রে তাহলে কি হবে, তাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মোরলেস সেম থাকা উচিত। তাহলে আমরা এখানে হিসাব করে পাচ্ছি যে এই ডেটার জন্য এভারেজ হচ্ছে 5.5 আর এই ডেটার জন্য এভারেজ হচ্ছে 1005.5। সো এটা ঠিক আছে এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে এটার জন্য 2.08, এটার জন্যও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2.08। কিন্তু যেহেতু এটাও কারেন্সি, তাহলে এই দুইটা কারেন্সির মধ্যে কিন্তু জাস্ট ইউনিট ডিফারেন্ট থাকার কারণে মনে হচ্ছে যে এদের কিছু একটা রিলেশন থাকা উচিত। সো $3, $5, $3, $5, $6, $8 এগুলোর মধ্যে যেরকম স্প্রেড কম্পেয়ার টু এটার ইউনিট, এটার ক্ষেত্রে কিন্তু সেরকম থাকা উচিত না। তো আমরা যদি এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দেখি, সেটা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে এখানে পাবো হচ্ছে 2.08 বাই 5.5 করে হচ্ছে 0.378 আর এখানে পাচ্ছি 0.002। সো এর মানে হচ্ছে যে ডলারের কারণে এখানে যে ভেরিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি 0.378, টাকার কারণে সেই ভেরিয়েশনটা কিন্তু খুবই কম, এটা হচ্ছে 0.0002। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা ডলারে কনভার্ট করি তখন দেখবো যে এখানে ভেরিয়েশনটা খুবই কম, যেখানে এই ভেরিয়েশনটা আসলে অনেক বেশি। সো ইউনিট যখন দেখা যাবে আমাদের ডেটাতে ডিফারেন্ট ইউনিট আছে ডেটা, তখন ভেরিয়েশনটা বোঝার জন্য এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের চেয়ে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ব্যবহার করাটা বেশি উপযুক্ত। যেমন এখানে যেমনটা হয়েছে আমরা ডলার দিয়ে কাজ করতেছি। সো ডলারের ক্ষেত্রে আসলে এখানে $3, $5, $6, $8 মাঝে ভেরিয়েশনটা যেমন অনেক বেশি, এই 1003 টাকা, 1005 টাকা কিংবা এই টাকাগুলোর মধ্যে ভেরিয়েশন কিন্তু সেরকম বেশি না। সো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমাদেরকে সেই ইনফরমেশনটা দিচ্ছে। সো আমরা এক নজর দেখে নিই তাহলে আজকে কী দেখলাম। আমরা এখানে রেঞ্জ দেখলাম, তারপর হচ্ছে ইন্টারকোয়ার্টার রেঞ্জ, দেন মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন, দেন ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এবং সেবাইশেভস রুল অ্যান্ড এম্পিরিক্যাল রুল, যেটা আসলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে বোঝার জন্য কীভাবে এটা এক্সপ্লেন করা যায় কোনো একটা ডিস্ট্রিবিউশন সেটা বোঝার জন্য ইউজ করতে পারি। তো ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।